চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত শত শত কোটি টাকার বিমান মেরামতের পর ওড়ার যোগ্য হবে 10 দিনে। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ে রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আলামত সংগ্রহ। এবং লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, আমের মুকুল ও রবি শস্যের ক্ষতির আশঙ্কা কৃষকের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কোটি টাকা দামের বিমানটি। মেরামতের পর 10 দিনের মধ্যে এটি চলাচল করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন সচিব। সরকার নিয়োজিত কৌঁসুলি বলছেন, আদালতের অনুমতি সাপেক্ষে কাউন্টার টেরোরিজম ইউনিটের জব্দ করা বিমানটি চলাচল করতে পারবে। এদিকে ময়ূরপঙ্খীর পাইলট, ক্রু সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ছিনতাই চেষ্টায় ব্যবহৃত পিস্তল এবং নকল বোমাগুলো পরীক্ষা করা হবে। আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বিমান ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তলটি ছিল প্লাস্টিকের তৈরি সাদামাটা খেলনা, আর বোমাটি ছিল একেবারে কাঁচা হাতে তৈরি। এতে লাল এবং কালো টেপ মোড়ানো একটি ঘুড়িও লাগানো ছিল। বিমান ছিনতাই মামলায় ইতিমধ্যে বিমানটিকেও জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে ছিনতাই রহস্য উন্মোচনে বিমানটির দায়িত্বরত পাইলট, কো পাইলট, ক্রু এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের কথা জানালেন সিএমপি কমিশনার। মামলাটি তদন্ত চলবে। তদন্তের পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে সাক্ষী যারা বিমানে যারা ছিলেন, যাত্রী, ক্রু, পাইলট, সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এদিকে বিমান পরিবহন সচিব জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় ক্ষতিগ্রস্ত বিমানটিকে ঢাকায় নিয়ে মেরামতের পর ওড়ার জন্য প্রস্তুতির সময় লাগবে অন্তত 10 দিন। বিমানটা এখন বাংলাদেশ বিমানের জিম্মাতেই আছে এবং বিমানের সামান্য কিছু ক্ষতি হয়েছে আমরা যেটুকু জেনেছি, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ বিমানের শত কোটি টাকা মূল্যের বিমানটি আদালতের অনুমতি সাপেক্ষ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সরকার নিয়োজিত কৌঁসুলি। বাংলাদেশ বিমান এটা বিমান হিসেবে ব্যবহার করতে পারবে, তবে যেই জিনিসগুলি আলামত হিসাবে ভবিষ্যতে কোর্টে প্রদর্শন হবে সেই সমস্ত জিনিসগুলো যেন নিখুঁত থাকে। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর 8 মিনিটের কমান্ডো অভিযানে মারা যায় ছিনতাইকারী পলাশ আহমেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। অতিরিক্ত সিভিল সার্জন জানান, নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং স্বাভাবিক চলাচলে বাধা নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। গত কয়েকদিন একই পরিবারের 5 সদস্যের মৃত্যু ও 4 জনের আক্রান্ত হবার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করে। প্রথমে জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তারপরে কণ্ঠটা একটু আড়ষ্ট হয়ে আসতেছে, তারপরেই ব্রেন কোলাপস হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। একসাথে 15-16 দিনের মধ্যে 4 জন 5 জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। কিন্তু রংপুর মেডিকেলে ভর্তি 4 জন ক্রমেই সুস্থ হয়ে ওঠার পাশাপাশি নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় ভীতি কিছুটা কমতে শুরু করেছে। ঠাকুরগাঁয়ে ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে। রংপুরে যায় ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর 5 সদস্যের টিম নমুনা ও তথ্য উপাত্ত সংগ্রহ করতে বুধবার দুপুরে ওই গ্রামে যায়। জেলার সিভিল সার্জন তাদের সঙ্গে ছিলেন। হাই ফিভার, হেডেক, হাঁচি কাশি খুব হয়, তারা শুধু মাস্ক ব্যবহার করে, তারা মাস্ক ব্যবহার করে, তারা যেন
এবং তারা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আছে বালিয়াডাঙ্গি হসপিটাল অথবা ঠাকুরগাঁও সদর হসপিটাল, তারা যোগাযোগ করবে। যদি মনে করে তারা ওই একই ওষুধকে ডেভেলপ করছে, তাহলে আমরা তাদেরকে রংপুরে যেটা আমাদের একটা ব্যবস্থা আছে আলাদা। ঢাকার পর রাজশাহী থেকে আরেকটি টিম বৃহস্পতিবার ওই গ্রামে পৌঁছাবে। 4-5 দিনের মধ্যে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন সিভিল সার্জন। কোন রকম সংক্রমণ থেকে লোকজনকে রক্ষায় এই গ্রামে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম এখানে অবস্থান করছে। সতর্ক করা হচ্ছে মাইকিং করেও। রতন সরকার, সময় সংবাদ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি হয়েছে। ফাগুনের মাঝামাঝির এই বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। ঝোড়ো হাওয়ায় রবি শস্য ও আমের মুকুলের ক্ষতির সংখ্যায় রয়েছেন কৃষকরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার ভোর থেকেই রাজশাহীতে মেঘাচ্ছন্ন আবহাওয়া। সকালে ঝোড়ো হাওয়ার সাথে ছিল বজ্রসহ বৃষ্টি। 1 ঘন্টার টানা বৃষ্টিতে নগরী সহ বেশ কয়েকটি এলাকার সড়কে পানি জমে যায়। যানবাহন না পাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা পড়েন বিপাকে। গাড়ি পাওয়া যাচ্ছে না, এখান থেকে আমরা মেডিকেল অফিসে ছিলাম, গাড়ি পাইলাম না। এখানে আসলে তারপর যাবো মেডিকেল। আমাদের জন্য দুর্ভোগী বলা চলে। আমরা এসেছিলাম আঞ্চলিক একটা কাজের জন্য, কিন্তু আমাদের নওগাঁয় ভোরে দমকা হাওয়ার সাথে শুরু হয় বৃষ্টি। দিনভর বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ফাল্গুনের মাঝামাঝি সময়ে বৃষ্টি বোরো আবাদে উপকারী হলেও রবি শস্যে ক্ষতির আশঙ্কা করছেন কুড়িগ্রামের কৃষকরা। এছাড়াও বৃষ্টিতে লিচুর ফুলে পানি জমে ক্ষতির কথা বলছেন চাষিরা। বৃষ্টিতে শুরু হতে বোরো আবাদটা ভালো হবে। সরিষা, গম আমরা কৃষক যারা আবাদ করছি, এই বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ঝালকাঠিতে 3 দিনের বৃষ্টিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রংপুর, জয়পুরহাট ও ভৈরব সহ দেশের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হয়েছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। সারা দেশের মতো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন জনবান্ধব প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। সরকার সৌধের রাস্তাঘাট সম্পূর্ণ বাংলা, আমরা এমন রাস্তা ইস্কাই নিয়ে যেতে পারি না। সবার দিকে নজর রাখবে, যে রাস্তাঘাট বা এই উপজেলার কাজ ভালো করবে, সেই রকম প্রার্থী আমরা চাই। যারা মাদক নিয়ন্ত্রণে করবে তাদেরকে ভোট দিব। সৎযোগ্য যে ব্যক্তির মাধ্যমে আমাদের উপজেলার ভিতরে ভালো কাজ হবে তাকে আমরা বেছে নিব। গরিব দুঃখী অসহায় মানুষের সহযোগিতা করবে এরকমের শিক্ষিত সৎ যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দেব। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলোতে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আপনি জানেন অন্যান্য দিনের মতো আজও আমরা ঠাকুরগাঁও থেকে উত্তরের এই শহর, এখান থেকে আমরা যুক্ত হয়েছি। আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন এসেছে আমাদের সামনে, সেটি নিয়ে আলাপচারিতার জন্য। এই জেলায় আমরা জানি যে 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলায় 3টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে, প্রার্থীদের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসলে একটি প্রস্তুতির বিষয় দেখছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন, আমরা যদি ডান দিক থেকে ধরি, আমাদের সহকর্মী ফজলে ইমাম বুলবুল, উনি একজন গণমাধ্যম কর্মী। তারপরেই আছেন চৌধুরী মোহাম্মদ মহিবুল্লাহ আবু নূর, তিনি একজন ব্যবসায়ী, এবং আমার বাঁ পাশে আছেন ইমরান হোসেন চৌধুরী, তিনি একজন আইনজীবী, এবং সবশেষে আছেন জাহিদুল ইসলাম জাকির, তিনি একজন শিক্ষক। আমি শিক্ষক যিনি, তার কাছ থেকেই শুরু করতে চাই যে আসলে অন্যান্য জায়গার তুলনায় ঠাকুরগাঁয়ের এই নির্বাচনগুলোকে আমরা একটু ভিন্নভাবে দেখে থাকি, এর কারণ কি মনে করেন? আসসালামু আলাইকুম। এই ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, এই বিষয়ে যদি আপনি প্রশ্ন আমাকে করেন, আমি বলবো প্রথমে এই যে ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচন জমজমাট একটি প্রস্তুতি চলতেছে। তাতে দেখা গেছে যে দলীয় সরকার যে নৌকার প্রতীক দিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন, মনোনয়ন প্রদান করেছেন, তাতে দেখা গেছে যে তারপরে প্রতিপক্ষ বা তার একই দলের বা প্রতিপক্ষ হিসাবে আরও 2জন প্রার্থী আমাদের বালিয়াডাঙ্গিতে অবস্থান নিয়েছেন। এটা হলো স্বতন্ত্র প্রার্থী। তাতে দেখা গেছে
যে এটাই একটি কারণে সাধারণ জনগণ আমরা বিপাকে পড়েছি। যে বিপাকে পড়ার কারণটা হলো যে স্বতন্ত্র যে দুজন প্রার্থী দাঁড়িয়েছেন, আর ঠাকুরগাঁ জেলা 2 আসনের যে আমাদের জাতীয় সংসদ সদস্য রয়েছেন, ওনারই সন্তান জনাব মাজহারুল ইসলাম সুজন একজন স্বতন্ত্র প্রার্থী, ওনার চাচা হয় বলে উনি ওনার পক্ষে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আসলে এই প্রচারণা চালানোর জন্য আমরা যে জনতা সাধারণ মানুষ আমরা কাকে ভোট দিব? বিগত নির্বাচন যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, আমরা আপনার কথাটা বুঝতে পেরেছি যে একই দলের প্রার্থী বেশ কয়েকজন হয়ে যাওয়ায় ভোটাররা আসলে কোন দলের প্রতি বা কার পক্ষে অবস্থান নেবেন এটি একটি সংকটের জায়গা তৈরি হচ্ছে। আমাদের সহকর্মী বুলবুল ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করেন, তাই অনেক খবর জানেন। এই যে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার অঞ্চলের মানুষের প্রত্যাশার কোনো জায়গা আছে কিনা? আসলে প্রত্যাশার বিষয়টা যদি বলেন তাহলে এই মুহূর্তে মানুষের মাঝে কিন্তু ভোটের যে আমেজ সেটা লক্ষ্য করা যাচ্ছে না। বিগত যে নির্বাচনটা হলো জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের পরপরই আমরা দেখেছি মানুষের ভিতরে সেই উত্তাপটি নেই। হঠাৎ করেই আবার তড়িঘড়ি করে আমাদের সরকারি যে নির্বাচনটা দিয়েছেন সেখানে মাঠে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নেই, যারা প্রার্থী এবং সরকার দলীয় প্রার্থী, এখানে বিরোধী দল নেই। সেই কারণে সরকার দলীয় প্রার্থী থাকার কারণে মাঠে সরকার দলের লোকেরাই কিন্তু আড্ডাটা দিচ্ছে, ভোটের কেনাবেচা বা ভোটের যে জয়গান বা চিন্তা চেতনা সে তার মাঝে আছে। আমজনতা এখন বড় চাষে ব্যস্ত, আর এটা যেহেতু কৃষিপ্রধান দেশ সে কারণে এই যে প্রত্যাশার যে কথাটা বলছেন হামার লোকলা তো হবেই, বাস্তবতাটা এরকম। আপনি চমৎকার করে বলেছেন। আমি একটু যেতে চাই আমাদের আইনজীবী, আপনি এখানে আসলে এবারই প্রথম দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ে আসলে একটি অন্যতম দল বিএনপি এবং তাদের সমমনারা আসলে নির্বাচনে নেই। এতে করে কি আপনি মনে করেন যে নির্বাচন আসলে অংশগ্রহণমূলক হবে না বা উৎসবমুখর হবে না বা প্রতিযোগিতামূলক হবে কিনা? না, আমি আসলে এটা মনে করি না। এটা স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এখানে বিভিন্ন দলের প্রার্থী রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই ঠাকুরগাঁ বা হিমালয়ের পাদদেশে এই অঞ্চলের মানুষ নির্বাচনমুখী মানুষ, নির্বাচনকে উৎসব মনে করে। তারা এই অঞ্চলের মানুষ নির্বাচনকে একটা উৎসব মনে করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাঠে ঘাটে কিন্তু নির্বাচনের আলোচনা চলছে, মাঠে ঘাটে মানুষ কিন্তু নির্বাচনকে নিয়ে মানুষ আলোচনা করছে, নির্বাচনকে কাকে ভোট দিবে সেই নিয়ে আলোচনা করছে। যেহেতু একটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে মানুষ আসলে রাজনৈতিক দলটা সেভাবে দেখে না। যদিও এইবার রাজনৈতিক দলের প্রতীকেই নির্বাচন হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু স্থানীয় সরকার হিসাবে সবাই কিন্তু নির্বাচনে উন্মুখ হয়ে আছে, উৎসুক হয়ে আছে যে কখন নির্বাচন আসবে, কখন আমরা ভোট দিব, কখন আমাদের একজন জনপ্রতিনিধি যে স্থানীয় তৃণমূল মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি করবে এবং সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে তার তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিবে, সেই নেতাকে বা সেই উপজেলা চেয়ারম্যানকে তারা নির্বাচিত করবে। সেই জন্য মানুষ কিন্তু চেয়ে আছে ভোটের তারিখ কখন আসবে। ভোটের হয়তো কালকে আমাদের এই জেলায় কালকে কিন্তু প্রতীক বরাদ্দ হবে, হয়তো কালকে থেকে দেখবেন যে মাঠে ঘাটে হাটে মাঠে ময়দানে মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ আসতে চাই, আপনি একজন ব্যবসায়ী হিসেবে আসলে ইমরান চৌধুরী মোহাম্মদ মহিবুল্লাহ আবু নূর, আপনি একজন ব্যবসায়ী, আসলে উন্নয়নের সঙ্গে ব্যবসার বাণিজ্যের একটি সম্পর্ক থাকে। এই যে স্থানীয় সরকার কাঠামোর মধ্যে যে এই উপজেলা পরিষদটি, এটি আসলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে আসলে বিকেন্দ্রীকরণ করার, বিচার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করার একটি ব্যবস্থা ছিল এখানে, যেটি অনুপস্থিত। এটি নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ বলতে আসলে আমাদের এই অঞ্চলটা হচ্ছে কৃষিপ্রধান দেশ, এখানে কৃষির উপরেই সবাই নির্ভরশীল বেশিরভাগ লোকজন। কিন্তু নির্বাচন নিয়ে আসলে বর্তমানে জনগণের মধ্যে কোনো উৎসাহ নেই, কোনো উদ্দীপনা নেই। কারণ আপনি জানেন যেখানে ধানের যে মৌসুম চলছে, যে এখন ধানের দাম 1100 টাকা বস্তা, 1000 থেকে 1100 টাকা বস্তা, কৃষকরা মাথায় হাত। যেখানে উৎপাদন খরচ 1400 টাকা পড়ে, সেখানে এখন ধানের মূল্য আপনার হচ্ছে 1000 টাকা। যার কারণে কৃষকদের মধ্যে সেই উৎসাহ নেই ভোটের মধ্যে, তারা হতাশার মধ্যে। এই হতাশা নিয়ে আবার শুরু করেছে বড় চাষে, এখানেও হতাশা কি হবে?
তারপরে সব থেকে বেশি বড় হতাশার মধ্যে আছে। বুঝতে পেরেছি যে আসলে এক এক রকমের দৃষ্টিভঙ্গি থেকে এই নির্বাচন, এক একটি দলীয় রাজনীতি এক এক রকম, দৃষ্টিভঙ্গিটাও আসলে এক এক রকম, এক একটি সেক্টরের দৃষ্টিভঙ্গি এক এক রকম। তারপরেও আমরা প্রত্যাশা করব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই স্থানটি হবে উন্নয়নের একটি প্রাণকেন্দ্র, মানুষের কল্যাণে নিবেদিত হবে এই উপজেলা পরিষদ। এই প্রত্যাশা নিয়ে ফিরছি স্টুডিওতে। জাফর, আপনার কাছে। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিভিল সার্জন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ 9 উপজেলার বিভিন্ন পদ প্রার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে মোট 95 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখছেন জনপদের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে খুলনা রূপসা উপজেলার মানুষের মাঝে। শুধু এলাকার রাস্তা সংস্কারই নয়, কৃষি খাতের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যে আমাদের শ্রমিকদের পাশে থাকবে এবং রাস্তাঘাট একটু ভালো কাজকর্ম করবে, এইরকম ধরনের প্রার্থী চাই। যারা সৎ ও নির্ভীক এবং জনগণের পাশে সবসময় থাকে তাদের চাই। আমাদের বেকারত্ব দূর করবে যারা, তাদেরই আমরা ভোট দিব। চেয়ারম্যান চাই যে আমাদের বিলে ধান পানের সমস্যা হয়, পানি সরবরাহ ঠিক মতন হয় না, যাতে করতে পারে আমরা কৃষক যাতে ভালো ফসল পাই। এমন একজন চেয়ারম্যান চাই যে মাদক মুক্ত রাখতে পারবে, চিকিৎসা ক্ষেত্রে উন্নতি করবে এবং শিক্ষা খাতের উপর সর্বোচ্চ গুরুত্ব দেবে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে এই মুহূর্তে খুলনার রূপসা উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। জাফর, উপজেলা নির্বাচনের খবর জানাতে আমি রয়েছি খুলনার রূপসা উপজেলায়, যেটি খুলনা মহানগরীর খুব কাছের একটি উপজেলা। এই উপজেলার এখানকার মানুষের বসতিও ঘনবসতি এবং মানুষ অনেক অন্যান্য উপজেলা থেকে এখানকার শিল্প কলকারখানা এই এলাকায় গড়ে উঠেছে এবং বিভিন্ন মানুষ এখানকার সমাগম ঘটে প্রতিনিয়ত। তো এই বিষয়ে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই আপনার কাছে আসতে চাই যে উপজেলা নির্বাচন তো আসন্ন, তৃতীয় পর্যায়ে খুলনা রূপসা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এক্ষেত্রে এই উপজেলায় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন দেখছেন এবং সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বা কেমন দেখছেন? রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তারা তোড়জোড় শুরু করেছে এবং স্থানীয় মন্ত্রী এমপিদের কাছে তারা সবসময় যোগাযোগ রক্ষা করতেছে, করেই তারা নির্বাচনে অংশগ্রহণ কোনো তারা চেষ্টা করতেছে। তো আমরা উপজেলা নির্বাচনে এমন একজন চেয়ারম্যানকে পেতে চাই যিনি বিশেষ করে এই এলাকার এমপি মহোদয়ের সাথে সমন্বয় রেখে উনি এলাকার উন্নয়নে একবার তৃণমূল পর্যায়ে উনি খোঁজ খবর নেবেন এবং সে অনুযায়ী এলাকার বিশেষ করে এই এলাকার শ্রমিক এলাকা, এখানে মানুষ একবার সাধারণ জীবনযাপন করে। তো আমি মনে করি যে এই এলাকার বিশেষ করে স্কুলগামী ছেলে মেয়েগুলো যারা এখানে পড়াশোনা করে তারা বিভিন্নভাবে কেউ হয়তো তাদের বাবা মা মাছ কমিতে চাকরি করে, ট্রলার চালায়, ভ্যান চালায়। তো আমরা দেখেছি অনেক মেধাসম্পন্ন ছেলে মেয়ে তারা কিছুদিন লেখাপড়া করে তারা ঝরে পড়ে। তো আমি আশা করব এলাকার যিনি নির্বাচিত হবেন বিশেষ করে স্কুল কলেজের অবকাঠামো উন্নয়নে তারা চেষ্টা করবেন, বিশেষ করে প্রাইমারি লেভেল থেকে স্কুলের মিড ডে মিল এবং স্কুলের অবকাঠামো উন্নয়ন তারা সচেষ্ট থাকবেন। বিশেষ করে তারা ছেলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করবেন এবং তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে অন্তত একটি শিক্ষার আলো পেয়ে এই দেশ স্বনির্ভর করতে পারে, সেই তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এরকম একজন চেয়ারম্যান প্রার্থীকে আমরা এই এলাকায় দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আপনি তো এলাকার স্থানীয় একজন মানুষ, তো এই এলাকার কি ধরনের সমস্যাগুলো রয়েছে যা যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন তার হাত দিয়ে সেই কাজগুলো সম্ভব? আমি শুরুতে বলতে চাই যে আমাদের এলাকা আসলে অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা এলাকা, যে এলাকায় এখানে আমাদের ভোটের সংখ্যা অনেক বেশি। সুতরাং আমাদের এখানে আসলে যে সমস্যাটা আমরা বেশি বর্তমান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের অবকাঠামো যে উন্নয়নটা সেটা স্থবির অবস্থায় রয়েছে
আমরা চাই যে নতুন যিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে যারাই, তাদের সকলের যে ইশতেহার থাকবে, তাতে আমি মনে করি যে আমাদের রাস্তাঘাট, আমাদের যে অবকাঠামো, আমাদের স্কুল বলেন, কলেজ বলেন, মসজিদ, মাদ্রাসা এবং মন্দির, আমরা চাই যে এগুলো ডেভেলপ তারা করুক। এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে আমাদের দেশের, একটি দেশকে একটা উন্নত দেশে নিয়ে যাওয়ার জন্য যে চ্যালেঞ্জগুলো, আমি মনে করি যে একজন শিক্ষিত এবং সৎ, যোগ্য, সাহসী একজন মানুষ যিনি এসে যার সিদ্ধান্ত একনিষ্ঠতার সাথে যিনি বাস্তবায়ন করতে পারবেন, আমরা এলাকাবাসী তাকেই চাই যে সেই মনোনয়ন পেয়ে এবং সে আমাদের মাঝে নির্বাচিত হয়ে আসুক। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসতে চাই একজন ব্যবসায়ীর কাছে। এই এলাকা একটি সম্ভাবনাময় এলাকা এবং শহরের সাথে লাগোয়া এখানকার রূপসা নদী রয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে কি মনে হয় যে উপজেলা চেয়ারম্যান হিসেবে যিনি আসবেন তিনি আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারেন? আপনি দেখেছেন রূপসা নগর এখানে এসে যে রূপসা একটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গা, যেখানে জলপথ স্থলপথ দুইটাই খুব চমৎকার, যেখানে সব থেকে বড় যে ব্যাপার দেশের উন্নয়ন কাজে রপ্তানি হিসেবে যেটা সব থেকে বড় ভূমিকা পালন করে মৎস্য রপ্তানি, সেটার অনেকগুলো মাছ কোম্পানি আমাদের এখানে অবস্থান করতেছে, সহ আরও কিছু জুট মিল রয়েছে। তো সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো এটা অত্যন্ত সম্ভাবনাময় এবং একটা ব্যবসায়িক জোন হিসেবে কাজ করে, অথচ আমাদের এখানে ব্যবসায়িকভাবে সুন্দরভাবে কার্যক্রম করার মতো সেরকম কোনো পরিবেশ নাই। আমাদের প্রতিনিধির কাছে আমাদের একটাই এখানে দাবি, সেটা হচ্ছে রূপসা যেহেতু একটি সম্ভাবনাময় জায়গা, এখানে যাতে সবাই সর্বস্তরের মানুষ সুন্দরভাবে ব্যবসা করে দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারে, এটা আমার দাবি। আর একটা যেটা বড় দাবি সেটা হচ্ছে যুব সমাজের অবক্ষয়টার খুব দিন দিন অত্যন্ত প্রখর হয়েছে। মাদকের যে ব্যাপারটা সেটা আমাদের এখানে পরিলক্ষিত করা যায়। তো তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের যুব সমাজের যাতে উন্নয়ন হয়, তারা মাদকের নেশায় না গিয়ে যাতে সুন্দরভাবে নিজেদেরকে সাজাতে পারে, সেরকম কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, এটা তাদের কাছে আমার দাবি। আরেকটা বিষয় দাবি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানকার স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে, প্লাস স্বাস্থ্য খাতের যে ব্যাপারগুলো আছে এখানে, এই ব্যাপারটাও যাতে তারা সেভাবে দৃষ্টিপাত করে, সেভাবে আমরা তাদের কাছে আসলে আহ্বান জানাই, যাতে সরকারি যেভাবে যা কার্যক্রম আছে না কেন তারা সুন্দরভাবে সেটাকে পরিচালনা করে এবং আমরা যারা আপমার জনতা আছি সেই জনতাদের সাথে মিলেমিশে যাতে সুন্দর একটি রূপসা উপজেলা উপহার দিতে পারে, এইটুকুই তাদের কাছে আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসতে চাই। রূপসা উপজেলা সবাই বলছে যে একটি সম্ভাবনাময় একটি উপজেলা এবং এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু আরো উন্নয়ন ঘটার সম্ভাবনা ছিল। তো উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার এই এলাকার মৌলিক কি কি সমস্যাগুলো রয়েছে যেগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে আপনি প্রত্যাশা করেন? আমাদের রূপসা উপজেলাটা খুলনা মহানগরের সাথে একেবারেই লাগোয়া। খুলনা মহানগরের সাথে প্রতিনিয়ত যাতায়াতে আমাদের রূপসা উপজেলার সাধারণ মানুষ, বহু মানুষ প্রতিদিন নদী পারাপার হয়, যাতায়াত করে। তো আমাদের এই খুলনা মহানগরের সাথে রূপসা উপজেলার সবথেকে বড় অন্তরায়, বড় বাধা হচ্ছে রূপসা নদী। এই রূপসা নদী পার হয়ে হাজার হাজার মানুষ নদী পার হয়। তো এখানে দেখা যায় যে এখানে যদি একটি ব্রিজ একটি অথবা একটি ফেরির ব্যবস্থা করা হয়। রূপসা নদীতে একটা খানজানালী সেতু আছে। খানজানালী সেতু হয়ে যদি আমাদের খুলনা শহরে যেতে হয় তাহলে প্রায় 12 কিলোমিটার পথ আমাদের ঘুরে যেতে হয়। যে একটা রুগী জরুরি অবস্থায় শিকার হয়েছে, তাকে খুলনা শহরে নিতে নিতে, ব্রিজ ঘুরে নিতে নিতে তার অবস্থা কাহিল হয়ে যাবে, এরকম একটা অবস্থার শিকার। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে একটা ঝুলন্ত ছোট আকারে একটা ব্রিজ যদি করা যায়, পাশাপাশি সেটাও যদি সম্ভব না হয় তাহলে একটা ছোটোখাটো ফেরি এটা যদি করা যায় তাহলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস দাবি করব, সেটা হচ্ছে রূপসা ঘাট পারাপারে প্রতিনিয়ত যাত্রী হয়রানির একটা বিষয় রয়েছে, বিশেষ করে টোলের মাধ্যমে। তো যদি টোল ফ্রিটা করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ এই ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে এবং সাধারণ মানুষ বেশ উপকৃত হবে। আমি আগামী যে চেয়ারম্যান হবে তার কাছ থেকে আমি এসব বিষয়ে আমি প্রত্যাশা করব যে রূপসা নদীতে একটি ব্রিজ এবং পাশাপাশি টোল ফ্রি ঘাটটা যদি করা যায় তাহলে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট করে আপনার কাছে আরেকটু জানতে চাই, এই এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ বসবাস করে এবং আমরা দেখেছি এখানকার শিশু শ্রমিক রয়েছে অনেক। তো এই শিশু শ্রমিকদের কিভাবে লেখাপড়ায় ফিরিয়ে আনা যায় এবং সে বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিভাবে সাহায্য করতে পারে? উপজেলা চেয়ারম্যানের আসলে অনেক বড় একটি থাকে যে শিশু শ্রম নিরসনের যে কার্যক্রম, এটা উপজেলার মাধ্যমে বাস্তবায়ন হয়। তা আমরা বিগত দিনে দেখেছি যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদের এইসব বিষয়ে ব্যাপক উদাসীনতা রয়েছে।
আমরা চাই যে এমন একটি সৎ, যোগ্য এবং সাহসী একজন মানুষ আসুক, যিনি এই ধরনের যে এই সব মানে একদম তৃণমূল পর্যায় থেকে এই সমস্যাগুলো চিহ্নিত করবে এবং এই সমস্যাগুলো সমাধান করবে। সেক্ষেত্রে আপনার এই পথ শিশু বলেন এবং এই শ্রমিক শিশু বলেন, এদের ডেভেলপ করার জন্য আমি মনে করি বিভিন্নভাবে এলাকায় কমিটির মাধ্যমে এদের খোঁজ খবর নিয়ে এবং কীভাবে এই স্কুলে যাইতে পারে সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমি আগামী উপজেলা চেয়ারম্যানের কাছে অবশ্যই দাবি রাখবো। ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে একটু বলবেন যে এই এলাকার নারী একটা বিশাল অংশ রয়েছে, তাদের জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে আমরা তাদেরকে অভুক্ত না রেখে তাদেরকে যদি আমরা স্কুলমুখী করতে পারি এবং স্কুলে যদি তারা স্কুলে যায়, আস্তে আস্তে তারাও সমাজের উন্নয়নের জন্য একটা বড় অংশ হবে। তো আমি মনে করব যে নারীদেরকে অভুক্ত না রেখে তাদেরকে স্কুলগামী করা যায়, এই বিষয়টি যেন আমরা উপজেলা চেয়ারম্যান কাছ থেকে আমরা আশা প্রত্যাশা করি, যেন তাদেরকে বিভিন্নভাবে ইনসেন্টিভ করে, বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে, তার পরিবারকে সহায়তা করে তারা যেন তাদেরকে আমরা স্কুলমুখী নিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। জাফর, এতক্ষণ শুনছিলেন রূপসা উপজেলার মানুষের ভাবনার কথা। আগামীতে যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বা জনপ্রতিনিধি হিসেবে আসবেন, তারা এই অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন, তিনি এই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আমার কাছে খুলনার রূপসা উপজেলা থেকে নির্বাচনী আলোচনার সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে খুলনা রূপসা উপজেলা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। রাজশাহীতে অর্থের বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সরেজমিনে ঘুরে এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়। হতদরিদ্রদের জন্য নেওয়া এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 2017-18 অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় একখণ্ড জমি আছে এমন হতদরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে নিজ জমিতে গৃহ নির্মাণ কর্মসূচি হাতে নেয় সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা, মোহনপুর পবাসহ 9টি উপজেলায় 2171টি ঘর নির্মাণ করা হয়। 1 লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরের তালিকা করে পর্যায়ক্রমে তা বিতরণ করা হয়। তবে প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিকটাত্মীয় ও অর্থের বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের এই ঘর পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মাসের পর মাস ঘরগুলো ফাঁকা, কেউ গুদাম ঘর, কেউ আবার তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখেছেন। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় মানুষেরা। ঘর আইছে, ওদিকে মনে করে 2-3 জন ঘর দেয়া দিছে, কিন্তু আমার ঘর দেয়নি। যারা রাজনীতি দলের সাথে জড়িত আছে, তারা টাকা পয়সা নিয়ে প্রভাবশালী এরাই যে এই ঘরগুলো পাচ্ছে। গরিবের লাগে জিনিসগুলো দিছে, এই জিনিসগুলো কেন টাকা দেয় এভাবে অন্যজনের কাছে দিবে? অবশ্য এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলেও নানা টালবাহানা প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কণ্ঠে। আমরা মেম্বার চেয়ারম্যানের তালিকা দিয়েছি, এগুলো কোনো রেজাল্ট হয় না। ইওনো সাহেবের মাধ্যমে ইওনো সাহেব করেছে, এখানে উপজেলা চেয়ারম্যানদের কোনো সম্পৃক্ত নয়। তবে এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। কেউ স্বজনপ্রীতি করেছে অথবা কেউ ঘরবাড়ি আছে, তাদেরকে যদি কেউ তৈরি করে দেয়, এই ধরনের কোনো অভিযোগ আসলে সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। সংশ্লিষ্টরা জানান বাগমারায় 366, পবায় 250, পুঠিয়ায় 305টি, চারঘাটে 48, দুর্গাপুরে 126টি, বাঘায় 408টি, তানোরে 127টি, মোহনপুরে 494টি এবং গোদাগাড়িতে 8টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় রংপুরে 2টি বিপণন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও তাদের সাথে অংশ নেন। জাহাজ কোম্পানি মোড় এলাকায় 2টি বিপণন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সেনপাড়ায় নিয়ম অমান্য করে আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারের গোডাউন গড়ে তোলায় 15,000 টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকার বিমান, মেরামতের পর ওড়ার যোগ্য হবে 10 দিনে। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা।
অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ে রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আলামত সংগ্রহ। এবং লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, আমের মুকুল ও রবি শস্যের ক্ষতির আশঙ্কা কৃষকের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।